আসছে 85.25, বুঝছো। তারপর মেইন আমার হচ্ছিল মেইন রেজাল্ট আসছিল কত জানো, 82.75। তাইলে দেখো এরকম ধরো আমারও মাইক্রোটিভিউজ দিছিল, আমি মাইক্রোটিভিউজ ধরে এরকম করছি, পরে তারা উত্তর নিল গর্গি বডি, তো আমার এটা কাটা গেছে গিয়া কমে এরকম হয়েছে, বুঝছো। তো এই সলিউশন যা আউট হয় এইটাই যে উত্তর এরকম না, বুঝছো। মানে একটা অনুসরণ ভাই সাথে, আপনি হ্যাঁ। ইংলিশের জন্য কোন বই ফলো করছেন, মানে রেটিনা টাইপের নাকি মাস্টার বই? না আমি বলি তোমার হচ্ছিল এইগুলোর জন্য তুমি কি ফলো করবে। এবার তো ইংলিশ একদম সহজ, একদম বাচ্চা বাচ্চা প্রশ্ন আসছে। এবারের প্রশ্নের সাথে তুমি যদি স্ট্যান্ডার্ড মানে চিন্তা করো তাহলে কিন্তু হবে না। এবারের প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড ছিল না, বুঝছো। এটা নিয়ে কিন্তু অনেক কথা হইতেছে যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে না, প্রশ্ন অনেক সোজা হয়ে গেছে। এটাকে স্ট্যান্ডার্ড প্রশ্ন বলে না। ধরো আমাদের সময় তোমার প্রশ্ন কিন্তু অনেক মানে মোটামুটি বলা যায় হার্ড হয়েছিল, বাট কাটমার্ক তাও বাড়ছিল, ওই 65+ ছিল। কেন, আমাদের ব্যাচের স্টুডেন্টরা মনে হয় 68 মতো হয়তো ছিল, আমার খেয়াল নেই। তো তোমার কারণ হচ্ছিল আমাদের ব্যাচের স্টুডেন্টরা ভালো, মানে ভালো স্টুডেন্টের সংখ্যা বেশি ছিল আমাদের ব্যাচেদের, সো এই নাম্বারটা বাড়ছে। কিন্তু এই বছর যে প্রশ্ন করছে, এই প্রশ্ন যদি আমাদের ব্যাচের মতোই পোলাপান থাকে, সেই ক্ষেত্রে তোমার ধরো হাইয়েস্ট মার্ক উঠতে পারে 95+। তারপর হচ্ছে তোমার ডিএমসি, আমাদের সময় কাটমার্ক ছিল 82, এই বছর তোমার থাকতে পারে 85+। যদি তোমার এরকম মানে ভালো স্টুডেন্ট থাইকা থাকে, কারণ হচ্ছে এই প্রশ্নে 85+ পাওয়া বিষয়ই না, একদম নর্মাল বিষয়। তারপর আমার মতো ছিল কাটমার্ক এরকম থাকবে, আমার জেনে আমাদের সময় 65 ছিল, বুঝছো। এই প্রশ্নে আমার মনে হইতেছে এরকম থাকবে। এখন দেখা যাক কী হয়, মানে ওই ব্যাচটা কীরকম এটার উপর ডিপেন্ড করবে, বুঝছো। তো তোমার হচ্ছিল এই প্রশ্ন দেখা তুমি যদি মনে করো যে এত সহজ বা আমি এত সহজভাবে প্রিপারেশনটা নিব, তো হবে না। তোমার প্রিপারেশনটা কঠিন করে নিতে হবে। তোমার সহজ আসলে তোমার এটা লাকে ফেভার করছে। তো তুমি ইংলিশের জন্য কি পড়বা, তুমি ইংলিশের জন্য আপাতত কি করতে পারো, আপাতত তুমি যে কোনো একটা কোচিংয়ের বই পড়তে পারো। এই জন্য আমি তোমাকে রিকমেন্ড করতে পারি, ধরো রেটিনারটা পড়তে পারো, রেটিনা ডাইজেস্টটা পড়তে পারো, বুঝছো। তুমি এখন হচ্ছিল ওই অ্যাপেক্স বলো, মাস্টার বলো, এগুলোতে অনেক থাকে হিউজ, ওইগুলো তুমি পইরা এখন শেষ করতে পারবে না। যারা 26-এর আসো তারা তোমরা চাইলে নিতে পারো, ধরো মাস্টার অথবা অ্যাপেক্স নিতে পারো, কারণ তোমাদের এখন সময় আছে, তোমরা এখন শেষ করতে পারবা। কিন্তু 25 ব্যাচ এখন এই সময় এসে মাস্টার অ্যাপেক্স নেওয়া ঠিক না, তোমরা রিটার্ন ডাইজেস্টটাই নাও, নিয়ে এই ডাইজেস্টের ভিতরে যা আছে পড়তে থাকো, বুঝছো। অথবা রিটার্ন ডাইজেস্ট না নিলে তুমি মেডিকো নেও, উন্মেষ নেও, যে কোনো একটা কোচিংয়ের বই তুমি পড়ে শেষ করো, এটাই এনাফ। কারণ আর এই মাস্টার অ্যাপেক্স অনেক বড়, এগুলো তোমার একদম শুরু থেকে শুরু করলেও শেষ করা যায় না। আমি শেষ করতে পারছি না, আমি একদম বছরের শুরু থেকে যেদিন কলেজে ভর্তি হয়েছি ওই দিন থেকে শুরু করছিলাম, তাও আমি শেষ করতে পারছি না, বুঝছো। ওই শেষে শেষে গিয়ে আমি সব কোচিংয়ের বই পড়ছি, কারণ শেষ করা যায় না আসলে, অনেক বড় বই। তো কিছু কিছু টপিক পড়ছিলাম এই মাস্টার অ্যাপেক্স থেকে, যেগুলো থেকে বেশি বেশি মেডিকেলের প্রশ্ন আসে, ওই পার্টগুলো পড়ছিলাম তোমার হচ্ছে মাস্টার অ্যাপেক্স থেকে, বাকিগুলো পড়ছি ওই কোচিংয়ের বই থেকে। আর জিকের জন্য জি, ওটা কি মানে রেটিনা ডাইরেক্ট? হ্যাঁ, আমি বলি জিকে ইংলিশের জন্য আপাতত যে কোনো একটা কোচিংয়ের বই পড়ো। ধরো বড় 3টা কোচিং আছে, রেটিনা, উন্মেষ, মেডিকো, যে কোনো একটা কোচিংয়ের বই পড়তে থাকো, এগুলাই হবে। আর এখন তো প্রশ্ন চেঞ্জ হয়ে মানে এবার এই বছর সবগুলো অ্যাডমিশন হইলে দেন তোমার হচ্ছে অনেক নতুন নতুন প্রশ্ন বের হবে। তো ওই প্রশ্নগুলোতে তারপরে তোমার বোঝা যাবে যে এখন তাহলে কোন ফ্লোতে প্রশ্ন আসবে। আবার তোমার সময় যদি তোমার যদি একটা নির্বাচিত সরকার আইসা যায়, ধরো যে কোনো একটা পলিটিক্যাল পার্টি আসলো, তো জিকেও চেঞ্জ হয়ে যাবে, বুঝছো। তো এখন জিকেতে এত বেশি জোর দিবা এরকম না, জিকে বাজারে যে কোনো একটা বই পড়তে থাকো তাইলেই হবে। জিকেরা ডিপেন্ড করে কোন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে তার উপর, বুঝছো। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব প্রোটন আয়ন কো ট্রান্সফার মতবাদ। আমরা গতদিন দেখছিলাম 3টা মতবাদ আছে। আচ্ছা, প্রোটন আয়ন কো ট্রান্সফার মতবাদটা কি? আচ্ছা, এটা আমরা একটু নিচে যাই। আচ্ছা, এই প্রোটন আয়ন কো ট্রান্সফার মতবাদটা কেমি অসমোটিক মডেল, কেমি অসমোটিক মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত? কেমি অসমোটিক মডেলের, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হলো এই যে আছে না মূল্যগুলা, হুম। মানে 17টা মূল্য হাইড্রোজেন এইগুলো আছে, এগুলো তো ঘনত্ব দেওয়া, এগুলা কি না, মুখস্থ করবো? না না দরকার নেই, কেমনে হইব? না না কিছু দরকার নেই, আমি যা বলছি এতটুকুই এনাফ। আচ্ছা, দাও তাহলে কেমি অসমোটিক মডেলের উপর ভিত্তিতে মানে প্রতিষ্ঠিত। এখন কথা হচ্ছিল ভাই, এই কেমি অসমোটিক মডেলটা কে দিছে?
এই মডেলটা প্রদান করেন কে? আচ্ছা ইমরুল, ইমরুল, এই ইমরুল ক্লাসে আসো? ইমরুল ক্লাসে নাই? আচ্ছা দেখো, তোমার এই যে ক্যারেক্টারটা আমি সামনে আনলাম, ওনার নাম কি বলো তো? এই কেউ জানো এটার নাম কি? হ্যারি পটার। হ্যাঁ, মানে ওই তোমার হচ্ছিল এই যে কি তোমার স্পাইডারম্যান মুভিটার মধ্যে ওনার নাম কি থাকে মনে আছে কারো? স্পাইডারম্যান দেখছো তোমরা কেউ? এই ইমরুলের মাইক অফ, ওই হয়তো দেখছে। আচ্ছা, তো স্পাইডারম্যান মুভির মধ্যে স্পাইডারম্যানের নাম কি ছিল মনে আছে? তোমরা দেখো নাই কেউ স্পাইডারম্যান? এই মিম দেখছো না তুমি? মিম না। দেখো নাই? আচ্ছা প্যারা নাই। তো এটার মধ্যে স্পাইডারম্যানের নাম হচ্ছে তোমার পিটার পার্কার। আচ্ছা দাঁড়াও, আমার চলে গেছে, 1 মিনিট। হ্যাঁ আসছে। তো তোমার পিটার পার্কার, তাহলে ওনার নাম কি? দেখি নাই। আচ্ছা দেখো নাই, ওনার নাম হচ্ছিল পিটার পার্কার। মুভির মধ্যে কি ছিল? পিটার, বুঝছো? তো স্পাইডারম্যান ক্যারেক্টারের নাম কি? পিটার। এই কেমিওসমোটিক মডেলও দিছেন পিটার, তো এই জন্য আমি ওনার ছবিটা রাখছি। তো আমি মনে রাখতাম কেমিওসমোটিক মডেলটা কে দিছেন? এই স্পাইডারম্যান। স্পাইডারম্যানের নাম ছিল ক্যারেক্টারটা পিটার, দ্যাটস ওয়াই আমি দিচ্ছি, বুঝছো? তাহলে তুমি মনে রাখবা কেমিওসমোটিক মডেলের উপর ভিত্তিতে প্রতিষ্ঠিত মডেলটা কে প্রদান করছেন? পিটার প্রদান করছেন। ওকে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে তোমার, আমরা তো জানি এটার বাহক হচ্ছিল প্রোটিন এবং এনজাইমটা কী ছিল? এটিপিএস এনজাইম। এখন তোমাকে যদি মানে কেউ জিজ্ঞাসা করে যে সবচেয়ে আধুনিক মতবাদ কোনটা, তাহলে এইটা। তাহলে এই প্রোটন আয়ন কো ট্রান্সপোর্টটা হচ্ছিল সবচেয়ে আধুনিক মতবাদ। ওকে, আচ্ছা। তো এটা তোমার সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, এই প্রোটন আয়ন কো ট্রান্সপোর্টটা তোমাকে উদ্দীপকটা এরকমভাবে দিবে যে মানে যাতে তুমি মানে এরকম দিবে যে সবচেয়ে আধুনিক মতবাদ। তারপর তুমি কি করবা? তুমি দিয়ে আসবা সাইটোক্রোমটা, কারণ তোমার ওইটা অনেক বড়। তো তুমি এই জন্য সাইটোক্রোম দেখায় মানে দিয়া সিকিউ আনস করে চলে আসবা, কিন্তু না, সবচেয়ে আধুনিক মতবাদ হচ্ছে আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আচ্ছা, এখন প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা কি আগে দেখি। আচ্ছা, আমরা যে সাইটোক্রোমটা পড়ছিলাম গত ক্লাস, তো সবাই মোটামুটি করছো না? এখন বলো তো, আমরা শুরু করছিলাম কি দিয়ে? সাইটোক্রোম পাম্প মতবাদটা মানে লেখার সময় আমরা কি দিয়ে শুরু করি? ওই এনজাইমের নামটা দিয়ে না? যেই এনজাইমের নামটা ছিল দেওয়া। এই ডিহাইড্রোজিনেজ দ্বারা আমি ওখানে চাইতেছি গত ক্লাসে দেখো, এই সাইটোক্রোম পাম্প মতবাদ আমরা প্রথমেই কোন স্টেপটা লিখছি? যেই এনজাইমের নাম দেওয়া আছে ওই এনজাইমের নামটা লিখছি না? হ্যাঁ হ্যাঁ। তো তোমার এনে দেখো, এনে এনজাইমের নাম কি? এটার মধ্যে প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদে এনজাইমের নাম কি? এটিপিএস না? হ্যাঁ এটিপিএস। তাইলে আমরা প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ শুরু করব কাকে দিয়ে? এটিপিএস দিয়ে না? এটিপিএস কে দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা এখন এটিপিএস কে দিয়ে শুরু করি। তো এটা হচ্ছিল কোষ ঝিল্লি। এটিপিএস এর কাজ কি জানো? এটিপিএস এর কাজ হচ্ছে তোমার এটিপি ভাঙ্গা ও গড়া, দুইটাই এ করে। তাহলে এটিপি ভাঙতেছে ও তো আমরা দেখি এই যে, তো এই এখন তোমার এই এটিপিকে সে ভাঙবে, ভাঙ্গা তৈরি করছে এডিপি। তাহলে তোমার এটিপিকে ভাঙ্গা কি তৈরি করছে? এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। এখন আমাকে একটা জিনিস বলো, আমরা এটিপি ভাঙলে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এটিপি ভাঙলে কি কি তৈরি হয়? এডিপি প্লাস ফসফেট প্লাস কি শক্তি তৈরি হয় না? হ্যাঁ,
এতটুকু তো আমরা জানতাম আগে থেকে নাকি, যে এটিপি ভাঙলে এটিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। তোমরা বলতে পারো ভাই এটা কী অ্যাকশন, এটা ছিল কোষ ঝিল্লি, একটা তোমার কোষের যে তোমার আউটার লেয়ারটা আছে এটা কোষ ঝিল্লি না, এই কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লি, এখন কোষ ঝিল্লির মধ্যে এনে আমরা দেখলাম এই এনে ভিতরে এটা ছিল অন্তঃস্থ দ্রবণ। এটা কি অন্তঃস্থ, জফলাটা হবে না, এটা হচ্ছে তোমার অন্তঃস্থ দ্রবণ, আর এটা হচ্ছিল বহিঃস্থ দ্রবণ। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তাহলে এটিপি ভাঙে আমরা কি পাইলাম? এডিপি শক্তিটা কি আমরা এনে লিখছি? না, এই শক্তিটা ব্যবহার করে তোমার এর ভিতরে প্রোটন আছে, কি আছে অন্তঃস্থ দ্রবণের মধ্যে? প্রোটন। এই এই প্রোটনটাকে সে কী করবে? বের করে দিবে। তো প্রোটনটাকে কী করে দিবে? বের করে দিবে। কেমনে? তো তুমি প্রথমে বলবা এটিপিএজ এনজাইম ব্যবহার করে এটিপি ভাঙা হয়, এটিপি ভাঙলে যে শক্তিটা পাওয়া যায় ওই শক্তি ব্যবহার করে প্রোটনটাকে অন্তঃস্থ দ্রবণ থেকে বহিঃস্থ দ্রবণে ট্রান্সফার করা হয়। বুঝতে পারছো? তাহলে প্রোটনটা কী হয়? কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। এই যে কোষের বাইরে নিক্ষিপ্ত হইল না, এই জিনিসটাকে আমরা বলি প্রোটন পাম্প। কি বলি? প্রোটন পাম্প। দাও, প্রোটন শুধু বের হইতেছে না এটা দিয়ে, তো এটাকে আমরা বলতেছি প্রোটন পাম্প। তাইলে কোষ ঝিল্লির মধ্যে প্রথমে কী হইতেছে? এটিপিএস এনজাইমের কার্যকারিতায় এটিপি ভাঙে, এটিপি ভাঙার ফলে যে শক্তি তৈরি হয় ওই শক্তি ব্যবহার করে কোষের অন্তঃস্থ দ্রবণ থেকে প্রোটন কোষের বাইরে নিক্ষিপ্ত করা হয়। এখন আমাকে একটা জিনিস বলো, এই কোষের বাইরে নিক্ষিপ্ত হওয়ার ফলে কি কি হয়েছে? কোষের বহিঃস্থ দ্রবণে প্রোটন কি বাড়ছে না কমছে? বলো। প্রোটনের ঘনত্ব বাড়ছে। এখন বলো তাহলে ধনাত্মক চার্জ বাড়ছে না কমছে? ধনাত্মক চার্জ বৃদ্ধি পাইছে। আর এনের চার্জ কি হয়েছে? হ্রাস পাইছে। হ্যাঁ। আচ্ছা এখন বলো পিএইচ মানে এইচ এর মান বাড়ছে, তাহলে পিএইচ এর মান বাড়বে না কমবে? কমবে। না না, কমবে। কারণ হ্যাঁ, কারণ কি আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু কি? পিএইচ ইজ ইকুয়াল টু ছিল মাইনাস লগ প্রোটন নাকি? তো প্রোটনের ঘনত্ব বাড়লে সামনে মাইনাস আছে না একটা, তো ছিল একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে। ওকে, তাহলে পিএইচ কমবে, আর এটার মধ্যে তাহলে পিএইচ কি হবে? বাড়বে। আচ্ছা তোমরা বুঝো না হয়তো প্রোটনের ঘনত্বটা বাড়লে। আচ্ছা আমার একটা জিনিস বলো, মিম একটা কথা বলো, প্রোটনের ঘনত্ব অ্যাসিডে বেশি নাকি তোমার ক্ষারে বেশি? মিম ক্লাসে আসো? আচ্ছা হয়তো শুনতেছে না। দিশা বলো, প্রোটনের মধ্যে অ্যাসিডের ঘনত্ব বেশি না কম? অ্যাসিড মানে অ্যাসিডের মধ্যে প্রোটন বেশি না কম? বেশি। হ্যাঁ ওইটা ওইনে গেল কেমনে? দাঁড়াও। তাহলে প্রোটনের মধ্যে আমরা জানি এইচ প্লাস আয়নটা প্রোটনে কি থাকে? বেশি, মানে প্রোটনটা অ্যাসিডের মধ্যে বেশি থাকে। আবার আমরা জানি অ্যাসিডের পিএইচ কি কম না বেশি? পিএইচ কম। তো আমরা এইভাবেও মনে রাখতে পারি যেহেতু অ্যাসিডের মধ্যে প্রোটনটা বেশি থাকে পিএইচ কম থাকে, তার মানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তুমি ফার্স্টলি আনসার করার জন্য এইভাবে চিন্তা করতে পারো। তো তোমার এনে দেখো, এনে তোমার দুইটা রেজাল্ট হইল না। একটা দেখো এই যে প্রোটন পাম্পের ফলে কি কি হয়েছে? প্রোটন পাম্পের ফলে এই যে ঘটনাগুলো ঘটলো এই অনুযায়ী আমরা কী কী দেখতেছি? একটা আমাদের চার্জ বৃদ্ধি পাইছে, পিএইচ কমছে। এর মধ্যে চার্জ হ্রাস পাইছে, পিএইচ বাড়ছে। তার মানে কয়টা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে? দুইটা গ্রেডিয়েন্ট তৈরি হইল না? একটা হচ্ছে তোমার চার্জ গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছিল পিএইচ গ্রেডিয়েন্ট, ঠিক না? তাহলে এটা হচ্ছিল কি? পিএইচ গ্রেডিয়েন্ট। ও সরি, এটা তো পিএইচ না, নিচেরটা পিএইচ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি জানো? একটা তোমার এনে পার্থক্য সৃষ্টি হয়েছে দুইটার মধ্যে, ভিতরে বাইরে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে না? বলো। আরেকটা এনে দেখো, এনে চার্জের একটা পার্থক্য তৈরি হয়েছে না? তো এটাকে আমরা বলবো পটেনশিয়াল গ্রেডিয়েন্ট।
জিনিসটা কি বুঝতে পারছো কেন হয়েছে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা? তো আমরা প্রথমেই কার কথা লিখবো? প্রোটন। প্রোটন মানে এটিপিএস ভাঙলো, শক্তি তৈরি হলো, ওই শক্তি দিয়ে কী হলো, প্রোটন ভিতরেরটা বাইরে নিক্ষিপ্ত করলো, এটা প্রোটন পাম্প। এই প্রোটন পাম্পের ফলে তোমার বাইরে চার্জ বাড়ছে, পিএইচ কমছে, ভিতরে চার্জ কমছে, পিএইচ বাড়ছে। তো দুইটা গ্রেডিয়েন্ট হয়েছে, একটা হচ্ছিল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আর একটা ছিল পিএইচ গ্রেডিয়েন্ট। জিনিসটা বুঝতে পারছি আমরা? বুঝছি ভাই। হ্যাঁ, এখন এই দুইটা গ্রেডিয়েন্টের কারণে, আচ্ছা বুঝছো না, দেখো তুমি এনে দেখো তোমার আমরা জানি এটিপিএস এনজাইমের কাজটা কী, দেখো তো এটিপিরে ভাঙ্গা কী করা, শক্তি তৈরি করা না? হ্যাঁ, এখন এই শক্তিটাকে ব্যবহার করে ভিতরের যে প্রোটন আছে, ভিতরে অনেক প্রোটন আছে কারণ পানি থেকে প্রোটন পাইতেছে, এই প্রোটনটাকে বাইরে এসে বের করে দিছে, তাহলে এটা কোষঝিল্লির মধ্য দিয়ে বাইরে নিক্ষিপ্ত করছে। এই জিনিসটাকে আমরা বলি প্রোটন পাম্প। তুমি এখন চিন্তা করো, ভিতর থেকে বাইরে আমরা প্রোটন ফেলাই দিছি, মানে নিক্ষিপ্ত করছি, তো বাইরে চার্জ হবে না। তো এই সময় মানে এর ফলে কী হয়েছে, এই ধনাত্মক চার্জের পরিমাণ বাইরে বৃদ্ধি পাইছে, বহিস্থ দ্রবণে বৃদ্ধি পাইছে। তো চার্জ বাড়লে বহিস্থ দ্রবণে চার্জ বাড়ছে, তাহলে অন্তঃস্থ দ্রবণে চার্জ হ্রাস পাইছে। আর বহিস্থ দ্রবণে যদি তোমার প্রোটনের চার্জ বাড়ে, মানে প্রোটন বাড়ে, তাহলে পিএইচ কী হবে, কমবে। আর এটার মধ্যে তোমার চার্জ কমছে, মানে প্রোটন হ্রাস পাইছে, তাহলে পিএইচ কী হবে, বাড়বে। তো এনে তোমার দুইটা পার্থক্য তৈরি হয়েছে, একে হচ্ছে চার্জের মধ্যে দুইটার পার্থক্য, আর একটা পিএইচের মধ্যে পার্থক্য। তারপরে বলবা এখানে তৈরি হয়, একটা ছিল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট চার্জের পার্থক্যের কারণে, আর একটা পিএইচের পার্থক্যের কারণে পিএইচ গ্রেডিয়েন্ট হয়। বুঝতে পারছো? আচ্ছা, চিত্রটা এমন হলো কেন? ধরো তোমার এইটা একটা গাছ, ঠিক আছে? তো এই যে গাছটা, এরকম একটা গাছ, তো গাছটাকে আমরা ধরো এতটুক অংশ কাইটা নিলাম। ধরো গাছটা কেমনে বোঝাই তোমাকে, ধরো এতটুক অংশ কাটলাম। তো এতটুকু অংশ কাটলে তোমার কীরকম দাঁড়াইতেছে, দাও এই দুই সাইডে দাঁড়াইতেছে কোষঝিল্লি, আর মাঝখানে যে বাকি অংশটা না, এই দুইটা কোষঝিল্লি না? মানে একটা কোষে যদি তুমি এরকম কাটো, মানে এই এতটুকু কাটো, এতটুকু কাইটা আনছো, মানে এতটুকু কাটছো বলতে একটা গাছকে কীভাবে কাটছো, কীভাবে বোঝাই, ধরো দাঁড়াও দেখাইতেছি। আচ্ছা ধরো এটা একটা মানুষ, তো এই মানুষটাকে যদি আমরা এইরকমভাবে কাটি, বুঝছো? তো এরকমভাবে কাটলে কি পাওয়া যাবে, দুই সাইডে চামড়া, মাঝখানে মাংসগুলো পাওয়া যাবে না? বুঝছো? মানে এইভাবে কাটছি মানে কি, একদম ধরো তোমার এই দিক দিয়ে একটা টান দিছি, মানে একদম পুরা ডান থেকে বামে সবটা কাটছি, আর একটা এরকম টান দিছি ডান থেকে বামে সবটা কাটছি। তো মাঝখানে যে স্লাইডটা বের হবে, স্লাইডটা এরকম হবে না, যে দুই সাইডে চামড়া আছে আর মাঝখানে মাংসগুলো আছে, এরকম। তো এরকম হইলে এই যে এরকম গাছটারও এরকমভাবে কাটছি, তারপরে কি করছি, এই এতটুকু অংশ নিয়ে কাজ করছি, কারণ আমাদের দুইটা দেখানো তো দরকার নাই, শুধু একটা পার্ট দেখাইছি। বুঝছো? হ্যাঁ, এই জন্য তোমার, হ্যাঁ এটা হচ্ছিল কোষঝিল্লিটা দেখাইছি। হ্যাঁ না না, আর এডি হচ্ছে তোমার এই যে কোষঝিল্লির মধ্যে ছিদ্র আছে না বিভিন্ন, এইগুলা। আচ্ছা, তো দেখি, তো এতটুকু আমরা বুঝলাম। এখন তাহলে এনে কয়টা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে বলো? দুইটা গ্রেডিয়েন্ট পাইছি আমরা। তো এই দুইটা গ্রেডিয়েন্টকে একত্রে কি বলা হয় জানো? ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। যেহেতু প্রথমে তোমার চার্জের জন্য হয়েছে, তো এটাকে বলতেছি ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এখন তুমি আমাকে বলবা যে ভাই ওয়ার্ডটা তো আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে, আমি মুখস্থ রাখতে পারবো না, আপনি সহজ কিছু বলেন, ঠিক না? তো তাহলে তুমি মনে রাখবা প্রোটন মোটিভ ফোর্স। প্রোটন মোটিভ ফোর্স, আমি মেইনলি এই প্রোটন মোটিভ ফোর্সটা মনে রাখতাম। তো তুমি বলবা এই দুই ধরনের গ্রেডিয়েন্টের কারণে এইখানে একটা বল তৈরি হয়, যাকে কি বলে, কি বলে?
প্রোটন মোটিভ ফোর্স বলে। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এখন এই প্রোটন মোটিভের কাজ কি জানো? এই প্রোটন মোটিভ হচ্ছিল প্রোটিনকে সক্রিয় করে। কি করে? প্রোটিনকে, নোট প্রোটনকে, প্রোটিনকে সক্রিয় করে। আচ্ছা বলো তো, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদে বাহক কে ছিল? প্রোটিন না? দেখি তো আমরা গত ক্লাসে আমরা কি লিখছি। দাও, এই জন্য আগের ক্লাসের পড়া একটু পড়ে আসতে হয়, বুঝছো? দাও এনে দেখো তো বাহক কে লেখা প্রোটনের মতবাদে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে? প্রোটিন। 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 তাইলে এখন তো বাহকটা কি সক্রিয় হয়ে গেছে? বাহক সক্রিয় হইছে? না তো। এই যে প্রোটিন সক্রিয় হইল না? ও হইছে? হ্যাঁ হইছে। তো এখন এই প্রোটিন সক্রিয় হয়ে গেলে প্রোটিন তার নিজের কাজ করবে। এখন প্রোটিন কি করবে জানো? বাইরে থেকে ক্যাটায়নগুলোকে ভিতরে নিয়ে যাবে। তো প্রোটিন সক্রিয় হয় এবং ক্যাটায়ন বহন করে বাইরে থেকে ভিতরে নিয়ে যায়। আচ্ছা দিশা, আমাকে একটা কথা বলো, গতদিন আমরা কি দেখছিলাম? সাইটোক্রোমের মধ্যে তোমার হচ্ছিল অ্যানায়নগুলাকে সক্রিয়ভাবে পরিবহন করছে, কিন্তু ক্যাটায়নটাকে নিষ্ক্রিয়ভাবে হয়ে গেছিল না? জি ভাই। হ্যাঁ, কিন্তু এই না ছিল উল্টাটা হইতেছে না। দেখো এনে প্রথমে ক্যাটায়নটা যাইতেছে, তারপরে অ্যানায়ন এটার কারণে চলে যাবে, বুঝছো? এনে উল্টাটা হয়। মানে ক্যাটায়নটা সক্রিয় হতে হবে আর অ্যানায়নটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে শোষিত হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যানায়নটাও বলবো। দাও তাহলে আমরা মানে যতটুকু বলছি এতটুকু বুঝতে পারছো? ভাই এলোমেলো লাগতেছে এলোমেলো? থেকে আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। বাইরে থেকে ভিতরে নিয়ে যায়। দাঁড়াও আরেকবার বুঝাইতেছি, 1 মিনিট। বুঝতে পারছি তোমাদের এলোমেলো লাগতেছে। দেখো প্রথমে হচ্ছিল এটিপিএস এনজাইমের কথা লিখবো আমরা। কি লিখবো? এটিপিএস এনজাইম। এখন বলো এটিপিএস এনজাইমের কাজ কি? এটিপিকে ভাঙবো, ভাঙ্গা কি তৈরি হইব? এডিপি প্লাস ইনঅর্গ্যানিক ফসফেট প্লাস শক্তি, নাকি? এতটুকু তো বুঝছি। হ্যাঁ, আমার সাথে একটু রেসপন্স করো যে এতটুকু বুঝছি কিনা। জি ভাইয়া বুঝতে পারছি। এখন এই শক্তি ব্যবহার করে অন্তঃস্থ দ্রবণ হতে প্রোটন বহিস্থ দ্রবণে নিক্ষিপ্ত হয়। বহিস্থ দ্রবণে নিক্ষিপ্ত হয়। নর্মালি তো নিক্ষিপ্ত হইতে পারবে না, শক্তি লাগবে। এই শক্তি হয়, একে কি বলে? প্রোটন পাম্প বলে। কি বলে? প্রোটন পাম্প বলে। ওকে, কি বলে? প্রোটন পাম্প বলে। বুঝতে পারছি? এতটুকু বুঝছো যে যে শক্তিটা তৈরি হয় ওই শক্তিটা ব্যবহার করে আমরা প্রোটন কী করতেছে? ভিতর থেকে বাইরে ফেলে দিতেছে, নিক্ষিপ্ত করতেছে। এইটাকে আমরা বলতেছি প্রোটন পাম্প। বুঝতে পারছি? জি ভাইয়া। এখন দাও এই প্রোটন পাম্পের ফলে কি হইতেছে? এই প্রোটন পাম্পের ফলে অন্তঃস্থ দ্রবণে প্রোটন হ্রাস পায় আর পিএইচ বৃদ্ধি পায়। কারণ আমরা জানি পরস্পর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক না? জি। হ্যাঁ, তাহলে এরকম যদি হয় তাহলে এটা অন্তঃস্থ দ্রবণে হয়, তাহলে বহিস্থ দ্রবণে কি হবে? উল্টাটা এইচ প্লাস বি দিবা হ্যাঁ। কম হবে। এখন দেখো এই যে তোমার প্রোটন দুইটা চেঞ্জ হলো, এই দুইটা চেঞ্জকে আমরা বলতেছি কি? পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। মানে চার্জের পার্থক্যটাকে বলতেছি আমরা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তৈরি হয়েছে দুইটা স্তরের মধ্যে, অন্তঃস্থ এবং বহিস্থ দ্রবণের মধ্যে। আর পিএইচের চেঞ্জের জন্য এটাকে আমরা বলতেছি তোমার পিএইচ গ্রেডিয়েন্ট। এতটুকু বুঝছি? বুঝছি ভাই। হ্যাঁ, এখন এই দুইটা গ্রেডিয়েন্ট তৈরি হলো না, এই দুইটা পার্থক্য তৈরি, একটা শক্তি তৈরি হবে। পরে বলবা এর ফলে
এখানে কি তৈরি হবে? একটা শক্তি তৈরি হবে, প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়। প্রোটন মোটিভ ফোর্স, কেন প্রোটন মোটিভ ফোর্স বলা হয় এটাকে। তাহলে এর ফলে কি তৈরি হয়? প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়। ক্লিয়ার এতটুকু? একটা বল তৈরি হয়েছে এই দুটার কারণে, এনের যেহেতু তোমার চার্জের পার্থক্য, পিএইচের পার্থক্য, এই জন্য এখানে একটা বলের তৈরি হয়েছে যেটা কি করবে? এই দুইটাকে সাম্যাবস্থায় আনবে। কারণ আমাদের কোষ তো সবসময় সাম্যাবস্থায় থাকতে চায়, যদি সাম্যাবস্থা থেকে বের হয়ে আসে তো এখানে সাম্যাবস্থা আনা লাগবে না। তো এই জন্য প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়েছে যেটা কি করবে? ভিতর থেকে বাইরে থেকে আদান প্রদান করে এটাকে সাম্যাবস্থায় আনবে। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, এখন এই প্রোটন মোটিভ ফোর্স কি করব? এই প্রোটন মোটিভ ফোর্স সে করতে পারবে না, বাহককে সক্রিয় করে দিবে। বাহককে প্রোটিন। তাহলে বাহক প্রোটিনকে সক্রিয় করে, করলো। এখন এই প্রোটিন কি করব? বাহক প্রোটিন ক্যাটায়নকে বহিস্থ দ্রবণ হতে অন্তস্থ দ্রবণে নিয়ে যায়। এখন দেখো, তাহলে তুমি এনে আরেকটা তীর চিহ্ন দিবা ভিতরের দিকে, ঠিক আছে? এনে তাহলে লিখবা ক্যাটায়ন কে প্লাস, এই যে ক্যাটায়ন কে প্লাস, এই যে ক্যাটায়ন প্রবেশ করলো, শেষ। এখন দেখো, তোমার এতটুকু তো বুঝতে পারছো ক্যাটায়ন যে ভিতরে প্রবেশ করতেছে। এই বলো, এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, এখন বলো, এই যে প্রোটন, এটাও কি একটা ক্যাটায়ন না? হ্যাঁ, এখন তোমার এই বাহকের মাধ্যমে যেই প্রোটনগুলো বের হয়েছিল তারাও ভিতরে প্রবেশ করতে চায়। তো আমরা এইটা এখন লিখবো, প্রোটনও বাইরে থেকে ভিতরে ঢুকতে চায়। ঠিক আছে? যেহেতু সেও তোমার কি একটা ক্যাটায়ন, তো সে বলবো যে আমার সাথে যেন বৈষম্য হবে। এই কয়েকদিন আগে ফেসিস্টের বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলাম। তো আমরা এই স্বাধীনতা আনছি কি এমন বৈষম্যের জন্য? তো প্রোটন বলতেছে যে না, আমরা এরকম বৈষম্য চাই না, আমরা এই স্বাধীন দেশে সমতা চাই। তো ওরে নিতেছেন, তো আমাকে কেন নেবেন না? তো ও যাইতে চায়। তো ও যাওয়ার সময় কি করতেছে? ওর একটা গার্লফ্রেন্ড আছে, বুঝছো? ওর গার্লফ্রেন্ডকেও নিয়ে যাবে সে। এক মিনিট। হ্যাঁ দেখো, তো সে যাওয়ার সময় সে কারে নিয়ে যেতেছে? তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে। তো গার্লফ্রেন্ডের নাম কি? অ্যানায়ন। বুঝছো? তো প্রোটন যখন যাবে, প্রোটন বলতেছে যে না, আমি কেন একলা যাব? আমি ছিল আমার গার্লফ্রেন্ডকে ছাড়া থাকতে পারি না, তো আমাকে শুধু শুধু একা নিয়ে যাবেন না। কারণ আমি যদি যাই আমার দেহটা যাবে, কিন্তু আমার আত্মা তো থেকে যাবে অ্যানায়নের কাছে না। তো সে এই জন্য সে বলছে যে না, তো নিতে হলে দুজনকেই নেন, নাহলে কেউই যাব না। তো তারপরে কি হবে? তারপরে এই বাহক না পারতে দুজনকে নিয়ে গেছে। বুঝছো? তো পরে প্রোটন, দাঁড়াও পরে লিখবা, তাহলে অ্যানায়নগুলো কার সাথে? প্রোটনের সাথে। অ্যানায়নগুলো প্রোটনের সাথে প্রোটিন বাহকের মাধ্যমে ভিতরে প্রবেশ করে। বুঝতে পারছো? আরেকবার বলি জিনিসটা। তো যেহেতু তোমার করতেছিল, তো প্রোটনও নিজে ইচ্ছা পোষণ করলো যে আমিও ঢুকবো। তো প্রোটন যে সময় ঢুকে, তখন প্রোটনের সাথে কে ঢুকা যায়? সুযোগ পায় অ্যানায়নও ঢুকা যাইতেছে। এই জন্য এটার নাম হচ্ছিল প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। বুঝছো? এই লাস্টের লাইনের জন্য এই মতবাদটার নাম হয়েছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। সবাই বুঝতে পারছি জিনিসটা? নদী বুঝছো? মিম বুঝছো? বুঝছি।
আচ্ছা, তো তোমার এখন দেখো তাহলে চিত্রটার মধ্যে আমরা একটু মডিফাই করি। চিত্রটা কি করবা? চিত্রটা হচ্ছিল এখন প্রোটন এবং অ্যানায়ন দুইজন একসাথে প্রবেশ করব। তো উপরে দিলাম প্রোটন আর নিচে লিখলাম অ্যানায়ন। প্রোটন আর অ্যানায়ন। তাহলে চিত্রটা তো একদম ইজি না? আমরা যে 3টা ধাপ লিখছি ওই 3টা ধাপে এনে লিখছি। তো তুমি কি করবা? এই চিত্রটা দিবা এবং নিচে যে লেখাগুলো আছে সাদা লেখাগুলো, ওই সাদা লেখাগুলো লেখা দিয়ে আসবা। পারবা না? বলো। পারবো ভাই। তাহলে আমি পরের মতবাদে যাব। এই মতবাদ পারবা? ভাই আরেকবার একটু যদি শর্টকাটে বুঝাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমরা লেখাটাতে যাই। প্রথমে এটিপিকে ভাঙবে, এটিপিএস ভাঙলো, শক্তি তৈরি হলো, শক্তির মাধ্যমে প্রোটন বাইরে যাবে। তো দুটা চেঞ্জ হবে, প্রোটনের তোমার প্রোটন চেঞ্জ মানে চার্জের চেঞ্জ, দেন হচ্ছিল পিএইচের চেঞ্জ। এই দুটা চেঞ্জের কারণে দুটা গ্রেডিয়েন্ট হবে, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আর পিএইচ গ্রেডিয়েন্ট। এই দুই গ্রেডিয়েন্টের কারণে এটা শক্তি তৈরি হবে। শক্তিটার নাম প্রোটন মোটিভ ফোর্স। এই প্রোটন মোটিভ ফোর্স কী করবে? তোমার হচ্ছিল প্রোটিনকে সক্রিয় করবে, কারণ সে তো নিজে কাজ করতে পারবে না, সে বাহককে সক্রিয় করব। বাহক সক্রিয় হয়ে কী করব? প্রোটিন নিয়ে যাবে, মানে ক্যাটায়ন ভিতরে নিয়ে যাবে। তো ক্যাটায়ন যাওয়ার সময় প্রোটন নিজে বলবো যে ভাই প্রোটিন ভাই দাঁড়ান, আপনি যে ক্যাটায়নকে নিতেছেন তো আমি তো নিজেও একটা ক্যাটায়ন না, নাকি আপনি আমাকে ভাবতেছেন আমি ফেসিস্টের দূষর, আপনি আমাকে বাদ দিয়ে চলে যাবেন? বুঝছো? তো এরকম এখন যেমন হইতেছে, ধরো তোমার এসআই পদে নিয়োগ হইতেছে, ওই কয়েকদিন আগে 300 জনকে বাতিল করলো। তো এরকমভাবে প্রোটনকেও ওই H+কেও বাতিল করে দিছিল। তো H+ বলতেছে না, আমি তো বিগত সালে ফেসিস্টের কোনো কাজে লিপ্ত ছিলাম না, তো আমাকে কেন নেবেন না? তো তারপরে বলতেছে না, তোমাকে নিব। তাহলে পরে কি একটা বাংলায় প্রবাদ শুইতে চায়, তখন সে আবদার করছে না, সে তার গার্লফ্রেন্ডকেও নিয়ে যাবে, কে? অ্যানায়নকে। তারপরে হচ্ছে ওরা দুইজনকে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এই প্রোটিন বাহকটা নিয়ে গেছে দুইজনকেই। ওকে, বুঝতে পারছো ইমরুল? বুঝছি ভাই। ওকে, এখন তাহলে আমরা লাস্ট মতবাদটা পড়ি, লেসিতিন বাহক মতবাদ। লেসিতিন বাহক মতবাদ। তো লেসিতিন বাহক মতবাদটা কি? এনে হচ্ছিল বাহককে ছিল, মনে আছে? বাহক হচ্ছে তোমার লেসিতিনই। ইয়েস, ভেরি গুড, লেসিতিন। এখন এনে কি হয় দাও। প্রথমে লেসিতিন কোষঝিল্লির বাইরের তলে যাবে। এই লেসিতিনটা কি করতে পারে জানো? এই কোষঝিল্লি দিয়ে অবাধ যাতায়াত করতে পারে। তো প্রথমে সে কই যাবে? কোষঝিল্লির বাইরের তলে গিয়ে কি করবে জানো? অ্যানায়ন, ক্যাটায়ন প্লাস লেসিতিন মানে 3টা একত্রিত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করবে। কি করে? যৌগ তৈরি করে। তো তুমি তো জানো এই লেসিতিন কি অবাধ যাতায়াত করতে পারে। তারপর এই যৌগটা কি হবে? বাইরের তল থেকে ভিতরের তলে যাবে, ভিতরের তলে প্রবেশ করে, প্রবেশ করে ভেঙে যায়। তাহলে ভিতরের তলে প্রবেশ করে কি হবে? ভেঙে যাবে। ভেঙে গিয়ে সে কিসে ভাঙবে? ফসফোটাইডিক অ্যাসিডে ভাঙবে। ফসফোটাইডিক, কোলিন ফসফোটাইডিক অ্যাসিডে ভাঙে, কোলিন ফসফোটাইডিক অ্যাসিডে ভাঙে। প্লাস অ্যানায়ন ক্যাটায়ন তৈরি হয়, আলাদা হয়ে যায়। তাই তোমার উদ্দেশ্য কী ছিল? বাইরে থেকে অ্যানায়ন ক্যাটায়নগুলোকে ভিতরে নিয়ে আসা। দেখো তো সে নিয়ে আসতে পারছে কি না। তো লেসিতিন প্রথমে অ্যানায়ন ক্যাটায়নের সাথে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করে, যৌগটা ভিতরের তলে যায়, গিয়ে কিসে ভাঙে? কোলিন ফসফোটাইডিক অ্যাসিডে ভাঙলে অ্যানায়ন ক্যাটায়নগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, পরে ভিতরে চলে গেছে, শেষ। আমাদের লেসিতিন বাহক মতবাদ এতটুকু, এটা আসে না পরীক্ষায় তেমন, আমি তাও দেখাই দিলাম। বুঝতে পারছো? এটা সহজ, এটা আসে না পরীক্ষায়, আসলে ওই দুইটা থেকে যে কোনো একটা আসবে। এখন কথা হচ্ছে লেসিতিনটা কে প্রদান করছে, বুঝছো? দাও, লেসিতিন না, এই সিতে মনে রাখবা ক্লার্ক। কে? ক্লার্ক, এটা এ। ওকে, কে প্রদান করছেন? লেসিতিন, সিতে হচ্ছিল ক্লার্ক।
ক্লিয়ার এতটুকু? এই বুঝতে পারছো? বুঝছি ভাই। ওকে, তাহলে আমাদের সক্রিয় লবণ পরিশোষণ শেষ। এখন আমরা পড়বো নিষ্ক্রিয় লবণ পরিশোষণ। বুঝছো, এইখান থেকে আসার মতো টপিক সিকিউ এর মধ্যে ওই দুইটাই, সাইটোক্রোম আর হচ্ছে প্রোটন আয়ন কোট্রান্সফার মতবাদ। সবচেয়ে বেশি প্রোটন আয়ন কোট্রান্সফার মতবাদটাই আসে। আচ্ছা, নিষ্ক্রিয় লবণ পরিশোষণটা আমরা কেমনে পড়বো, যে দেখো ডোনান ব্যাপক আয়ন ব্যাপন প্রক্রিয়ায় নিঃশেষ করে। কি মনে রাখবা? একজন লোক ডোনান, সে কি করে? ব্যাপক আয়ন, অনেকগুলো আয়ন ব্যাপন প্রক্রিয়ায় নিঃশেষ করে দিতেছে। এটার মানে কি? মানে হচ্ছে তোমার নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মতবাদ আছে 4টা। প্রথমটার নাম হচ্ছে তোমার ডোনান সাম্যাবস্থা মতবাদ। ব্যাপকতে হচ্ছিল ব্যাপক প্রবাহ মতবাদ। আয়নতে হচ্ছিল আয়ন বিনিময় মতবাদ। আর ব্যাপনতে হচ্ছে তোমার ব্যাপন মতবাদ। ক্লিয়ার? 4টা মতবাদের নাম মনে থাকবে? আচ্ছা, এখন আমাকে এটা বলো তো, মানে অধিকাংশ পানি কোন প্রক্রিয়ায় শোষিত হয়, সক্রিয় নাকি নিষ্ক্রিয়? অধিকাংশ পানি কিন্তু এই নিষ্ক্রিয় প্রক্রিয়া শোষণ হয়, বুঝছো, ওই শক্তির প্রয়োজন হয় না। তাহলে অধিকাংশ পানি কোন প্রক্রিয়া শোষিত হয়? নিষ্ক্রিয়তে। আচ্ছা, তো এনে আমরা 4টা মতবাদের নাম তো পারবো নাকি? তো তোমার প্রথমটা হচ্ছিল ব্যাপন মতবাদটা কি আমরা দেখি। তো ব্যাপন মতবাদটা হচ্ছিল কি জানো? ওই কোষের অভ্যন্তরে প্রবেশ করব ব্যাপন প্রক্রিয়ায়। আমরা তো জানি যে কোষের তোমার হচ্ছে এই এনে তোমার বাইরে থেকে কিছু মানে কিছু আয়ন ভিতরে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে, এটাই হচ্ছিল ব্যাপন মতবাদ। তাহলে এটা বলবা মাটিস্থ দ্রবণ হতে কোষাভ্যন্তরে ব্যাপন প্রক্রিয়ায় কিছু আয়ন প্রবেশ করে। এটাই হচ্ছিল ব্যাপন মতবাদ। ব্যাপন প্রক্রিয়ায় কিছু আয়ন প্রবেশ করে। শেষ ব্যাপন মতবাদ। ব্যাপন মতবাদ কে প্রদান করছে? ব্যাপন মতবাদ প্রদান করছে, যদি মনে রাখতে চাও রাখতে পারো, হোপ আর হচ্ছিল স্টিভেন্স। দেখো, আমরা ব্যাপনের নামটা সবার শেষে বলছি না, আমি এমনি মনে রাখতাম। ব্যাপনের নামটা সবার শেষে আছে, তো এটা হচ্ছিল লাস্ট হোপ। লাস্ট হোপ মানে হোপতে হোপ, স্টোতে হচ্ছিল স্টিভেন্স। ওকে, এখন হচ্ছে তোমার আয়ন বিনিময় মতবাদটা কি? আয়ন বিনিময় মতবাদটা হচ্ছে তোমার প্রোটন আয়ন বাইরে নির্গত হবে। ধরো এটা হচ্ছিল উদ্ভিদ মূল, এটা হচ্ছিল উদ্ভিদ মূল, আর এটা হচ্ছে তোমার কোষরস এই সাইডে, এই সাইডে না, কোষরস তো ভিতরে থাকবে। তো এটা হচ্ছিল কোষরস আর এটা হচ্ছিল মাটিস্থ দ্রবণ। তো এনে কি হয়? প্রথমে প্রোটনটা কোষরস থেকে বাইরে নিক্ষিপ্ত হয়। তো বাইরে নিক্ষিপ্ত হইলে এনে কি একটা তোমার আয়নের চেঞ্জ হয়েছে না? তো আয়নের চেঞ্জটাকে ভারসাম্য আনার জন্য বাইরে থেকে পটাশিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে। তাইলে কি একটা তোমার ভারসাম্য রক্ষা পাইছে? হ্যাঁ। তারপরে আবার কি হয়? আবার হচ্ছে তোমার কিছু OH আয়ন বের হয়ে যায়। কি আয়ন? OH আয়ন বের হয়ে যায়, আর কিছু OH আয়ন প্রবেশ করে। বুঝতে পারছো? ও সরি, OH আয়ন না, তো ওই কিছু OH আয়ন বের হইলো। তো বের হইলে কি অ্যানায়নগুলো ভিতরে প্রবেশ করবে না? তো অ্যানায়নগুলো তখন ভিতরে প্রবেশ করে কে? ক্লোরিন ভিতরে প্রবেশ করবে, ভারসাম্য রক্ষা পাইছে। পানি থাকে, পানি ভাঙে কি তৈরি হয়? H+OH-। তো H+OH- মাটি মানে কোষের ভিতর থেকে মাটিতে চলে আসে। তো মাটিতে চলে আসলে কোষের ভিতরে কি ঋণাত্মক আয়নের ঘাটতি দেখা দিল না?
এখন কখনো কি আমাদের কোষগুলা কি কখনো আয়নিত অবস্থায় থাকে, ধনাত্মক অথবা ঋণাত্মক আয়নিত অবস্থায় থাকে? উত্তর হচ্ছে না। তাইলে তোমার এটাকে কি ভারসাম্য অবস্থায় আনা লাগবে কি না বলো? হ্যাঁ, ভারসাম্য অবস্থায় আনা লাগবে। তো ভারসাম্যটা আসবে কেমনে? বাইরে থেকে পটাশিয়ামকে ভিতরে প্রবেশ করবে এবং ক্লোরিনকে ভিতরে প্রবেশ করবে। এইটাই হচ্ছে হলো আয়ন বিনিময় মতবাদ। বুঝতে পারছো? ভাইয়া আবার বলেন। আচ্ছা শোনো, তোমার কোষের মধ্যে এই দেখো, তোমার এই কোষ রসের মধ্যে কি পানি আছে না? এই পানি ভাইঙ্গা তৈরি হবে প্রোটন এবং OH মাইনাস। তো এইগুলা কোষের ভিতর থেকে কোষের বাইরে চলে গেছে। তো চলে যাওয়ার কারণে ভিতরে কি পজিটিভ আর নেগেটিভ আয়নের ঘাটতি দেখা দিছে। তো এরকমভাবে কি থাকে কোনো একটা কোষ? না, ওরা তো ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় থাকে, কোনো মানে ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন সমান অবস্থায় থাকে ভিতরে। তো এই সাম্য অবস্থাটা রক্ষা করার জন্য বাইরে থেকে পটাশিয়ামকে ভিতরে প্রবেশ করবে এবং ক্লোরিনকে ভিতরে প্রবেশ করবে। এই যে আয়ন বিনিময় হইলো মানে প্রোটন, কোষ প্রোটন দিল মাটিকে, মাটি এই পটাশিয়াম দিল, কোষ ক্লোরিন হাইড্রোক্সিল আয়ন দিল মাটিকে, মাটি ক্লোরিন আয়ন দিল কোষকে। এই হচ্ছিল বিনিময় করছে আয়ন বিনিময় মতবাদ, যেটা প্রদান করছেন ডেভলিন পান্ডে সিনহা। ডেভলিন পান্ডে সিনহা, আমি নামটা এরকমভাবে মনে রাখতাম যে তিনটায় একটা নাম। আমি মনে রাখতাম ডেভলিন পান্ডে সিনহা, ডেভলিন পান্ডে সিনহা, কিন্তু তিনটা নাম। তো আয়ন বিনিময় মতবাদটা বুঝতে পারছি? এই মিম বুঝতে পারছো? দিশা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপক প্রবাহ মতবাদটা কি? আচ্ছা একটা জিনিস বলো, প্রস্বেদন মানে কি পানি বের হয়ে যাওয়া না? প্রস্বেদন, হ্যাঁ। এখন বলো, প্রস্বেদনের কারণে যদি পানি বেশি বের হয়ে যায় তাহলে পানি শোষণ বাড়বে না কমবে? পানি যদি বের হয়, হ্যাঁ, পানি কমবে। না ধরো এইটা হচ্ছিল পাতা, এটা একটা গাছ। এখন ধরো এদিক দিয়ে পানি বেশি বের হইতেছে, তো ওই দিক দিয়ে পানি কি বেশি শোষণ করা লাগবে না? নয়তো গাছ মরে যাবে, ঠিক না? নাহলে গাছ মরে যাইতো না। তো যেহেতু তোমার হচ্ছিল এনে কি, তাহলে পানি শোষণটা কি তখন বেশি হইতো না? তাহলে প্রস্বেদনের টানে যখন ব্যাপক হারে পানি পরিশোষণ হয়, হোয়াইট, যখন ব্যাপক হারে পানি পরিশোষণ হয়, এটা তো বুঝতে পারছো কেন পরিশোষণ হবে প্রস্বেদনের টানে? কারণ প্রস্বেদন হলে পানি বের হইতেছে, তখন একটা টান তৈরি হবে, যে টানের কারণে পানি সে গ্রহণ করবে। যখন ব্যাপক হারে পানি তোমার পরিশোষিত হয় বা পরিশোষণ হয়, তখন পানির সাথে কি প্রবেশ করে? খনিজ লবণ প্রবেশ করে। মানে তখন পানির সাথে কিছু খনিজ লবণও প্রবেশ করে ফেলে, পানির সাথে খনিজ লবণ প্রবেশ করে। মানে প্রবেশ করার কথা কি? পানি, তো পানির সাথেও কিছু খনিজ লবণ পরিশোষিত হয়ে গেছে। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু ওই যে তোমার যখন প্রস্বেদন বেশি হইতেছে তখন কি রেটটা বেশি, পানি অধিক হারে শোষিত হইতেছে, তখন পানির সাথে কিছু খনিজ লবণও সাথে পরিশোষিত হয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ, খনিজ লবণ আসলো মানে মাটি থেকে পানি শোষণ করছে, আর মাটিতে খনিজ লবণ ছিল। হ্যাঁ হ্যাঁ, মাটি তো খনিজ লবণের ভান্ডার। এনে তো তোমার হচ্ছে অনেক হারে আছে না? এই তোমার মানে ওই সব মানে এই রিসোর্সটাই তো, খনিজ লবণের রিসোর্সটাই তো মাটি না? হ্যাঁ, তো এখন আমরা দেখব ডোনান সাম্যাবস্থা মতবাদ। কি মতবাদ? ডোনান সাম্যাবস্থা মতবাদ। দেখো এই মতবাদটা কি, মেইনলি তোমার কোষের ভিতরে তোমার কিছু অব্যাপনযোগ্য, কি বললাম? অব্যাপনযোগ্য, যেগুলো ব্যাপনযোগ্য না, অব্যাপনযোগ্য ঋণাত্মক স্থির চার্জ থাকে। বুঝছো? এখন আমার একটা জিনিস বলো, কোষের মধ্যে কীরকম চার্জ? অব্যাপনযোগ্য ঋণাত্মক। তাইলে তুমি একটা জিনিস বলো, একটা কোষ কি কখনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ হইতে পারে, নাকি এটা একটা সাম্য অবস্থায় থাকে? সাম্য অবস্থায়। এখন হঠাৎ করে কোষের মধ্যে অব্যাপনযোগ্য ঋণাত্মক চার্জ আসছে, যেটাকে তুমি কোষ থেকে বের করতে পারতেছো না। ব্যাপন হলে তো বের হয়ে যেত, কিন্তু এখন কি বের হইতে পারতেছে অব্যাপনযোগ্য হওয়ার কারণে? না। এখন তুমি কি করতে পারো? তুমি এটাকে সাম্য অবস্থায় কেমনে আনবা বলো তো?
ধনাত্মক হ্যাঁ চার্জের মাধ্যমে। হ্যাঁ, তাইলে তোমার কি হবে, এখন সাম্য অবস্থায় তো সে আসবেই, কারণ কোষ কখনো এরকম থাকে না। তখন সাম্য অবস্থায় আসার জন্য বাইরে থেকে কিছু ক্যাটায়ন ভিতরে প্রবেশ করে, তখন একে নিরপেক্ষ করার জন্য একে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কিছু ধনাত্মক আয়ন ভিতরে প্রবেশ করে। এই মিম মিম কথা শুনতেছো আমার? শুনতেছি। আচ্ছা, চুপচাপ কেন এত? তোমার কি মন খারাপ? না, তুমি তো এমনি তো অনেক প্রশ্ন করতে, আজকে তো চুপ কেন? প্রশ্ন আসতেছে না, তাই করতেছি না। না, আমি ভাবছি তোমার মুড অফ। আচ্ছা, তো এতটুকু বুঝছি যে কেন তোমার কিছু অব্যবহারযোগ্য ঋণাত্মক চার্জ আছে, এগুলাকে সাম্য অবস্থায় না আনা পর্যন্ত এরকমভাবে ধনাত্মক আয়ন ভিতরে প্রবেশ করতে থাকে, বুঝছো? এই যে তোমার সাম্য অবস্থায় আনার জন্য কাজটা হইতেছে না, সাম্য অবস্থায় আনতে যে চার্জের বিনিময়টা হইতেছে, যে চার্জের প্রবেশ হয়, এটাকে কি বলে? ডোনান সাম্য অবস্থা। মানে বিজ্ঞানী ডোনান তিনি আবিষ্কার করছে, তো তিনি কি করছে, নিজের নামে দিচ্ছে। যদি এটা আমি আবিষ্কার করতাম তো এটার নাম তোমরা পড়তা সৌরভ সাম্য অবস্থা, বুঝছো? যদিও আমি করি নাই, তো আমার আগে উনি কইরা ফেলছে, নাহলে আমরা ট্রাই করতে পারতাম। তো এই জন্য এটাকে বলা হয় ডোনান সাম্য অবস্থা। বুঝতে পারছি? জি ভাইয়া। তাইলে আমাদের এই লবণ পরিশোধন, আমাদের এই উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ে 4টা পার্ট, যার একটা পার্ট আমরা শেষ করে ফেলছি। সক্রিয়ও শেষ, নিষ্ক্রিয়ও শেষ। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমরা প্রশ্নোত্তর শুরু করব। আচ্ছা, তো আমরা এখন এর কিছু প্রভাবক আছে, প্রভাবকগুলো দেখে নিই। প্রভাবক কী কী আছে? তো প্রভাবক আমি যেগুলাই লিখবো সবগুলাই সমানুপাতিক, মানে যেই প্রভাবকের নামটাই বলবো, এটা বাড়লে খনিজ লবণ পরিশোধন বাড়ে, কমলে খনিজ লবণ পরিশোধন কমে। যেমন হচ্ছিল আয়নের ঘনত্ব। এখন দেখো, মাটিস্থ আয়নের ঘনত্ব যদি বাড়ে, তাহলে কি খনিজ লবণ পরিশোধন বাড়বে না কমবে? তুমি কমন সেন্সে বলো, মাটিস্থ আয়নের ঘনত্ব বাড়ছে। ভাইয়া সবগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, বুঝি না, আরেকবার বলো। প্রভাবক কি সবগুলো মুখস্থ করতে হবে নাকি? না 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 না, প্রভাবক মুখস্থ করবে না, তুমি জাস্ট তুমি বুঝো কোনটা বাড়লে কোনটা বাড়ে, কোনটা কমলে কোনটা কমে। তোমার মেইনলি পরীক্ষাতে, হ্যাঁ তোমার পরীক্ষাতে মেইনলি এগুলো এমসিকিউ আসবে, তোমাকে কখনো সিকিউ জিজ্ঞাসা করবে না প্রভাবকগুলো ব্যাখ্যা করো। দাও, তাহলে তোমার মাটিস্থ আয়নের ঘনত্ব বাড়লে প্রভাবক কি খনিজ লবণ পরিশোধন তো বাড়বেই, তাহলে এটার সাথেও কীরকম সম্পর্ক? সমানুপাতিক। তাপমাত্রা বাড়লেও খনিজ লবণ পরিশোধন বাড়ে। তারপর ছিল আলো। আলো পাইলে কি হয়? প্রস্বেদন হয়। আর প্রস্বেদন হলে কি হবে? খনিজ লবণ পরিশোধন বাড়বে, বুঝছো? তারপরে হচ্ছে তোমার অক্সিজেন। আচ্ছা, আলো পাইলে কেমনে প্রস্বেদন হয়? আলো পাইলে কি হয়? পত্ররন্ধ্রগুলা খুলে না? পত্ররন্ধ্র খুললেই তো প্রস্বেদন হবে নাকি? আচ্ছা, এটা আমরা এখন যে পড়বো আর কি, যে আলো পাইলে পত্ররন্ধ্র খুললে প্রস্বেদন হয়, এটা আমরা প্রস্বেদনের মধ্যে পড়বো। সো টেন্সড হওয়ার কিছু নাই। তারপর হচ্ছিল অক্সিজেন। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, এই আলো কি তোমার তাইলে এই খনিজ লবণ পরিশোধনের উপর ডিরেক্ট কোনো প্রভাব ফেলতে পারছে? আলো খনিজ লবণ পরিশোধনের উপরে কি কোনো ডিরেক্ট প্রভাব ফেলতে পারছে? না, না। পরোক্ষভাবে। তাহলে তোমাকে যদি বলে নিচের কোনটি পরোক্ষভাবে খনিজ লবণ পরিশোধনের উপর প্রভাব ফেলে, এটা ছিল আলো। আর বাকি সবগুলোই এটার মধ্যে ডিরেক্ট প্রভাব ফেলতে পারে। অক্সিজেন, তারপর ছিল শ্বসনিক বস্তু, সবগুলাই সমানুপাতিক, বুঝছো? এখন হচ্ছিল এটাকে তোমার কিছু আর বৃদ্ধি অঞ্চল মানে মূলের মধ্যে ওই বৃদ্ধি অঞ্চলগুলো বাড়লে পরিশোধন বাড়ে। এখন হচ্ছিল একটা যেটা ইম্পর্টেন্ট স্টেপ, এটা হচ্ছিল আয়নের পারস্পরিক ক্রিয়া। মানে কিছু আয়ন কি করে যেন অন্য আয়নকে শোষণে বাধা দেয়। তাহলে আয়নের পারস্পরিক ক্রিয়া মানে কি? একজন আরেকজনকে শোষণে বাধা দিতেছে। যেমন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম
এই দুইজন পটাশিয়াম আয়ন শোষণকে বাধা দেয়, আয়ন শোষণে বাধা দেয়। তো আমি এটা এমনি মনে রাখতাম, কামলা পটাশ, পটাশ পটাশিয়াম, কাতে ক্যালসিয়াম, মতে ম্যাগনেসিয়াম। তো কামলা পটাশ, কামলা কি করে পটাশিয়ামকে বাধা দিতেছে। ওকে, আর তোমাকে যদি বলে শুধু ক্যালসিয়াম কাকে বাধা দেয়, শুধু ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম শোষণে বাধা দেয়। ঠিক আছে, পারবো? এই বুঝতে পারছো এতটুকু? আচ্ছা বলো তো, অধিকাংশ আয়ন কোন প্রক্রিয়ায় শোষিত হয়? সক্রিয়, সক্রিয়। আর অধিকাংশ পানি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। এই জিনিসটা মনে রাখো তাহলে, অধিকাংশ আয়ন হচ্ছিল সক্রিয়, সক্রিয় পরিশোষণে শোষিত হয়, আর অধিকাংশ পানি নিষ্ক্রিয় পরিশোষণ। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আমরা পড়ব প্রচ্ছেদন। কি পড়ব? প্রচ্ছেদন, যেটা আমাদের এই অধ্যায়ের সেকেন্ড পার্ট। আমাদের ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্ট। এটা টোটাল 4টা পার্ট আছে। তো আমরা ফার্স্ট পার্ট শেষ করছি, সেকেন্ড পার্ট পড়বো, দেন থার্ড পার্ট, দেন ফোর্থ পার্ট। আচ্ছা, তো ফার্স্ট পার্টের মধ্যে আসার মতো প্রশ্ন আমি কয়টা বললাম? 2টা। কি কি? সাইটোক্রোম পাম মতবাদ, প্রোটাইন কোট্রাসের মতবাদ। এখন প্রচ্ছেদন। আচ্ছা, প্রচ্ছেদন মানে কি বলো তো? দেখো, এই যে দেখো আমরা একটা পাতা দেখতেছি না চিত্রের মধ্যে, এই তো একটা পাতা, এই যে পাতাটা, পাতার মধ্যে দেখো তো কি আছে? পত্ররন্ধ্র। এই দেখছো পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র। তাহলে এই পত্ররন্ধ্র দিয়ে পানি দেখো বাষ্পাকারে বের হয়ে যেতেছে না? পানিগুলা, পানি বাষ্পাকারে বের হয়ে যায়। এই যে পানি বাষ্পাকারে বের হয়ে যেতেছে, এই প্রসেসটাকেই বলতেছি আমরা কি? প্রচ্ছেদন। তাহলে এটাকে আমরা বলতেছি কি? প্রচ্ছেদন। তারাও তাহলে এটাকে আমরা বলতেছি কি? প্রচ্ছেদন। ওকে, বুঝতে পারছি? এটাকে আমরা বলি প্রচ্ছেদন। এখন তুমি আরেকটা জিনিস দেখো, এই সাইডের চিত্রের সাথে আর এই চিত্রের মানে চেঞ্জটা কোন জায়গায় বলো তো? মানে দুইটার মধ্যে মিল নাই কোন জায়গাটার মধ্যে? দেখি তো কারো চোখে পড়ে কিনা। একটাতে পটরন্ধ্র খোলা। আচ্ছা, এইটা। আর কেউ কিছু বলবা? দেখো, এইটার মধ্যে পানি বাষ্পাকারে মানে উড়ে যাইতেছে, দেখছো? কিন্তু এটার মাধ্যমে পানি তরল আকারে বের হইতেছে না? তরল আকারে নির্গত হইতেছে। তাহলে পানি যদি বাষ্পাকারে নির্গত হয়, ওইটাকে আমরা বলি প্রচ্ছেদন। আর পানি যদি তরল আকারে নির্গত হয়, ওইটাকে আমরা বলি ঘাটেশন। এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের পড়া, কিন্তু আমরা এখানে একটু জানা রাখি। তো তরল আকারে নির্গত হইলে এটাকে কি বলি? ঘাটেশন। তো এইগুলো তরল আকারে কেমনে নির্গত হয়? পানি রন্ধ্র দিয়ে, পানি রন্ধ্র দিয়ে। আর প্রচ্ছেদন হয় কি দিয়ে? পত্ররন্ধ্র দিয়ে। এখন কথা ছিল ভাই, ঘাটেশন পানি রন্ধ্র দিয়ে কেমনে পানি বের হয়, এই সবগুলাই আমরা কোন অধ্যায়ে গিয়ে পড়বো বলো তো? অষ্টম অধ্যায়ে গিয়ে পড়বো। তো আমরা এইগুলো নিয়ে এখানে বেশি আলোচনা না করি, আমাদের মেইন যেটা পড়ার টপিক প্রচ্ছেদন আমরা শুরু করি। ওকে, তাহলে প্রচ্ছেদন জিনিসটা কি? যে শারীর তাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে অতিরিক্ত পানি কি আকারে বের হয়? বায়বীয় অঙ্গ বলতে তোমার পাতা, পত্ররন্ধ্র, এগুলো
পাতা, অঙ্গ তো পাতাই। আচ্ছা, হ্যাঁ, পানি বাষ্পাকারে নির্গত হয় তাকে প্রস্বেদন বলে। মিম, তুমি তো ইয়াতে আমাকে বলছিলে তোমার কলেজ যখন পড়াইতেছে তখন কিছু বুঝতেছিল না, এখন বুঝতেছো নাকি ওই কলেজের মতোই লাগতেছে জন্য চুপচাপ আছো? কলেজের পর আমি টাচই করছি না বই। আচ্ছা, তো তোমার মানে ওই কলেজের মতোই লাগতেছে, মানে বুঝতেছো না এরকমই, নাকি বুঝতেছো কিছু? না, বুঝতেছি। এখন কি মানে তোমার কি মনে হচ্ছে সাহিত্য তো আসলেও কঠিন? না, অন্যান্য অধ্যায়ের মতোই একদম ইজি, খালি অধ্যায়ের টপিক তো 4টা, এই জন্য বড়। ধরো জুওলজি দ্বিতীয় অধ্যায়টা একটু বড় না, এরকম একটু বড়, কঠিন না। আচ্ছা, তো তাকে প্রস্বেদন বলে। তো প্রস্বেদনকে বাষ্পামোচনও বলা হয়। কি বলে? বাষ্পামোচন। আচ্ছা, তো প্রস্বেদনের প্রধান অঙ্গ কোনটা? প্রধান অঙ্গ হচ্ছে তোমার, বলো তো কি প্রধান অঙ্গ? পাতা। হ্যাঁ, তাহলে প্রধান অঙ্গ ছিল পাতা। তাইলে মানে উদ্ভিদ কত % প্রস্বেদন করে? উদ্ভিদ শোষিত পানির 99%ই প্রস্বেদনের মাধ্যমে বের করে দেয়। শোষিত পানি কত % প্রস্বেদনের মাধ্যমে বের করে? 99% প্রস্বেদনের মাধ্যমে বের করে। তাহলে ব্যবহার করে কত %? বের করে দেয়। তাহলে ব্যবহার করে কত %? 1%। তাহলে শোষিত পানির 1% ব্যবহার করে। ওকে, আচ্ছা, এখন তুমি প্রস্বেদনের হার কেমনে মাপবা? প্রস্বেদনের হার মাপা হয় একটা যন্ত্র দিয়ে, নাম হচ্ছে তোমার গ্যানং পটোমিটার। কি? গ্যানং পটোমিটার। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস দাও, এই প্রক্রিয়াটা উদ্ভিদের জন্য কি অত্যাবশ্যকীয় না? অতিরিক্ত পানি কি বের করা লাগবে না উদ্ভিদের জন্য? অত্যাবশ্যকীয় প্রক্রিয়া না জিনিসটা? আবার তুমি একটা জিনিস চিন্তা করো, প্রয়োজনের অতিরিক্ত পানি মাত্র 1% পানি বের করে, ওই 99%-এর বেশি যদি সে প্রস্বেদনের মাধ্যমে বের করে যায়, তাহলে বের করে দেয়, তাহলে কি এই উদ্ভিদটা মারা যাবে না? দাও, 99% প্রস্বেদনের মাধ্যমে বের করে, এখন প্রস্বেদনের রেটটা বেড়ে গেল, তাহলে সে কি সব পানি বের করে দিতেছে না? তাহলে সে কি বাঁচবে? গাছটা বাঁচা সম্ভব না। তাইলে এইটা কি তোমার মানে একদিকে না হইলেও গাছটা, আবার বেশি হইলেও মরবে। তো এই জিনিসটা কি একটা প্রয়োজনীয় অমঙ্গল আমরা বলতে পারি জিনিসটাকে, যে আমাদের লাগতেও আছে, একটু বেশি হইলে আবার মরেও যেতেছে, না হইলেও মরতেছে। তো এটাকে আমরা বলতে পারি না প্রয়োজনীয় অমঙ্গল? হ্যাঁ, তবে অনেক ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে। আজকে ইমরুলও কিছু বুঝতেছে না, ইমরুল আজকে কোনো কথাবার্তা নাই। ইমরুল, বুঝতেছো কিছু? ইমরুল মনে হয় ক্লাসেই নাই। হ্যাঁ, তুমি কি কম্বলের নিচে নাকি? ও আচ্ছা, তাহলে তোমার এই হচ্ছিল, এটাকে কি বলা হয়? প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। দেখো, আমি তোমাকে যেভাবে পড়াইছি এর থেকে সহজ করে এভাবে তোমাকে কেউ পড়াইতে পারবে না, এটা আমি জানি। তোমার হচ্ছিল এক হচ্ছে তুমি মুখস্থ করবা, নাইলে হচ্ছে তুমি আমার কাছ থেকে বুঝা পড়বা। তোমার সাইটোক্রোম পাম্প এটা তোমার বেশি ভুল যাইতে পারে, দ্যাটস আমি তোমাকে টেকনিক্যালি পড়াইছি। আর প্রোনাউন কোড ট্রান্সফার মতোবা টেনে ছন্দ দেওয়ার কিছু নাই, এটা একটা নর্মাল বিষয়, ইজি বিষয়, তুমি জিনিসটা বুঝলেই পারতেছো। তো এনে আমি ছন্দ দেই নাই। আর এখন তো কিছুই, ওই 2টা টপিকই পড়াইছি, আর বাকি সব তো সহজ জিনিসই পড়াইছি নাকি? এছাড়া কঠিন কিছু পড়াইছি তোমাদের আজকে না? তো আজকে হচ্ছিল, হ্যাঁ, তো এই না ওগুলো লাগবে না, ওই তোমার হচ্ছিল একটু একবার পড়লেই প্রোনাউন কোড ট্রান্সফার মতবাদটা 2-3বার রিডিং পড়লে তুমি এখন বুঝবা। তোমাকে আমি এতবার বুঝাইছি, এতবার বলছি, তো পারবা এখন। আচ্ছা, তো এখন প্রস্বেদনের প্রকারভেদ।
প্রচ্ছদন কত প্রকার? প্রচ্ছদন হচ্ছে তোমার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রকার বেরোচ্ছিল প্রচ্ছদন 3 প্রকার। এখন 3 প্রকার কেমনে, কোন জায়গা দিয়ে হইতেছে তার উপর ডিপেন্ড করে। দেখো প্রথমেই আমরা একটা চিত্র দেখি, দেখছো? এই দাও, এটা কই দিয়ে হইতেছে? দেখো চিত্রটা, এটা পাতা, পাতার মধ্যে পত্ররন্ধ্র দিয়ে হইতেছে। তো 1 নাম্বারই হচ্ছিল পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন। তারপরে ধরো এইটা হচ্ছিল কি জানো, এটা প্রস্থচ্ছেদ, উদ্ভিদের কি পাতার প্রস্থচ্ছেদ। দেখো এর মধ্যে এইটা হচ্ছে তোমার পাতার একটা তল, এই যে নিচে যেটা আমরা দেখতেছি এইটা হচ্ছিল পাতার একটা তল। পাতার তল কয়টা? 2টা না, উপরে আর নিচে। এইটা হচ্ছে তোমার উপরের দিকটা, এটা হচ্ছে নিচের দিকটা। তো নিচের দিকে কি থাকে? পত্ররন্ধ্রগুলো থাকে না? এই দেখো পত্ররন্ধ্র, এই যে পত্ররন্ধ্র। তো এইগুলো হচ্ছিল কি? পত্ররন্ধ্র। আর এই উপরের দিকে যে স্তরটা, এইটারে কি বলে? কিউটিকল না? এটারে বলে কিউটিকল। তুমি কি জানো যে পাতার উপরের লেয়ারটা অনেক শক্ত থাকে না? কেন শক্ত থাকে? কিউটিকলের জন্য। জানো এটা? আমরা একটা পাতা দেখলে উপরের লেয়ারটা দিনে চকচকে শক্ত, এটা কেন? কিউটিকলের জন্য। বুঝতে পারছো? পত্ররন্ধ্রগুলো থাকে পাতার নিচের থকে, কিন্তু উপরের থকে কি থাকে? কিউটিকল থাকে। মাঝে মধ্যে এই কিউটিকল দিয়ে প্রচ্ছদনটা হইতে পারে, এইটাকে বলে কিউটিকুলার প্রচ্ছদন। এই বুঝতে পারছো? তারপরে দেখো, মানে এটা ছিল গাছের একটা ডাল। অনেক সময় আমরা ডালের মধ্যে এরকম তোমার দেখি না দাগ দাগ, এইগুলো হচ্ছিল কি জানো? গৌণ বৃদ্ধির সময় এগুলা গাছের ডালটা ফেটে গেছে, যেগুলোর আমরা কি বলি? এনে দেখো লেখা আছে লেন্টিসেল। এই লেন্টিসেলের মধ্য দিয়ে হইলে ওইটাকে আমরা বলি লেন্টিকুলার প্রচ্ছদন। লেন্টিকুলার প্রচ্ছদন। ওকে ভাইয়া হ্যাঁ এখানে পিঠে দেখাইছে, এটা হ্যাঁ হচ্ছে জায়গায় জায়গায় এরকম হয়, হুম এটাকে কি লেন্টিসেল বলে? হ্যাঁ হ্যাঁ, এরিকুলাই লেন্টিসেল। এরকমভাবে ফাইটা গেলে ওইটা কি লেন্টিসেল বলে। তার মানে একটা চিত্র আছে। এটা কেন হয় না? আচ্ছা, এটা বুঝাবো আমি। 3টা সম্পর্কে বিস্তারিত আলাপ করবো, আমি তোমাকে জাস্ট একটা ধারণা দিলাম। এই তো এটা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছদন। দেখছো এই ডালের মধ্যে পানি বের হইতেছে না? এটা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছদন। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা একটা একটা করে প্রচ্ছদন সম্পর্কে আলোচনা করব। প্রথমে পত্ররন্ধ্রীয়। এই পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন এইটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি হয়ে থাকে। এটা তোমার হয় 90 থেকে 95 থেকে 98 ভাগ প্রচ্ছদনই পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন। ওকে আচ্ছা, তো এইটা তোমার কি হয়? এটা তোমার পত্ররন্ধ্র দিয়ে পানিটা বের হবে। এখন পত্ররন্ধ্র কই থাকে বলো তো? এটা হয় পত্ররন্ধ্রের, হ্যাঁ পত্ররন্ধ্রের দিয়ে। এখন পত্ররন্ধ্র কই কই থাকে? পত্ররন্ধ্র থাকে পাতা এবং কচি কাণ্ড। পাতা আর কচি কাণ্ডে, যে সবুজ কাণ্ডগুলো আছে না কিছু, ওই সবুজ কাণ্ডে থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে ফুলের বৃতি এবং পাপড়িতেও থাকতে পারে। ফুলের বৃতি মানে কোনটা? ওই যে সবুজ অংশটা একটা ফুলের শুরুতে, আর হচ্ছিল পাপড়ি, এইগুলাতেও থাকতে পারে। ওকে বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো তোমার এই ধরনের এই প্রচ্ছদনটা কী দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা নিয়ন্ত্রিত হয় তোমার রক্ষী কোষ দ্বারা। কী দ্বারা? রক্ষী কোষ দ্বারা। এখন তুমি আমাকে একটা প্রশ্ন করবা যে ভাই রক্ষী কোষ জিনিসটা কি? দাঁড়াও, আমরা নিচে যাই। এই দেখো এই যে চিত্রটা, এটার মধ্যে এই যে মাঝখানে এই অংশটা দেখছো না? এই যে অংশটা, এইটা হচ্ছিল পত্ররন্ধ্র। দেখছো একটাতে খোলা আছে আর একটাতে পত্ররন্ধ্র বন্ধ অবস্থায় আছে। খোলা আর একটাতে কি বন্ধ। এখন দেখো পত্ররন্ধ্রের পাশে দুই পাশে 2টা কোষ আছে না? এই যে দেখো একটা কোষ, এই যে একটা কোষ, এনে দেখো এনে একটা কোষ, এনে একটা কোষ। এই কোষটির নাম হচ্ছিল রক্ষী কোষ। তাহলে পত্ররন্ধ্র যেই কোষ দিয়ে সুরক্ষিত থাকে তাকে কি কোষ বলে? রক্ষী
পত্ররন্ধ্রীয় প্রস্বেদন তো পত্র রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত হবে, যেহেতু পত্ররন্ধ্র রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বুঝতে পারছো? এখন আমরা পড়ব ত্বকীয় বা কিউটিকুলার। ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন। এখন ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন কি? এটা হচ্ছে মেইনলি উদ্ভিদের দেহটা যাতে মানে শুষ্কতার হাত থেকে রক্ষা পায়, উদ্ভিদের দেহকে শুষ্কতার হাত থেকে রক্ষা করতে, যাতে শুষ্ক না হয়, শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য বহিত্বকে কি থাকে? কিউটিন থাকে। বহিত্বকের উপর কিউটিনের আবরণ থাকে। কিউটিনের কি থাকে? আবরণ থাকে। একে কিউটিকল বলে। বুঝছো? একে কি বলে? কিউটিকল বলে। এখন এই কিউটিকল দিয়ে যদি কোনো প্রস্বেদনটা হয়, তাহলে ওইটাই হচ্ছিল কিউটিকুলার প্রস্বেদন। ওকে, তাহলে তোমার এই কিউটিকলের মধ্য দিয়ে প্রস্বেদন হইলে, কিউটিকলের মধ্য দিয়ে প্রস্বেদন হইলে ওইটাকে কি বলে? কিউটিকুলার প্রস্বেদন। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে তোমার কাদের ক্ষেত্রে পুরু থাকে? কিউটিকল যত পুরু হবে প্রস্বেদন তত কম হবে। তো এই জন্য তোমার কিউটিকলটা পুরু থাকে মরুজ উদ্ভিদে। কারণ কি? তোমার অধিক পুরু থাকে মরুজ উদ্ভিদে। কারণ যদি তোমার মরুজ উদ্ভিদে তো এমনি পানি কম না, ধরো যেগুলো মরুভূমিতে আছে এগুলো এমনিতেই পানি পায় না। এখন যদি বেশি পানি প্রস্বেদনের মাধ্যমে বের হয়ে যায়, সেই ক্ষেত্রে তো সমস্যা। তো ওইগুলোতে কিউটিকলের আস্তরণটা অনেক মোটা থাকে, যাতে পানি সহজে বের হইতে না পারে। বুঝতে পারছো? ভাইয়া হ্যাঁ। মানে মনোযোগ ভেদে কি লুকায়িত পত্ররন্ধ্র থাকে? হ্যাঁ, লুকায়িত পত্ররন্ধ্র থাকে। ভাইয়া ওটা কি জিনিস? আচ্ছা লুকায়িত পত্ররন্ধ্র। আচ্ছা, এই মেইনলি হচ্ছে তোমার এই লুকায়িত পত্ররন্ধ্র। এটা হচ্ছে আমি বলি, ধরো আমাদের এই যেই তোমার এনভায়রনমেন্টে যে মরুজ এনভায়রনমেন্টে উদ্ভিদ বা এরকম এই বিভিন্ন উদ্ভিদ হচ্ছিল বিভিন্ন বৈশিষ্ট্যান্বিত, মানে ওদের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে, যেই কারণে এইগুলা ওই পরিবেশে সার্ভাইভ করতে পারে। এই জন্য আমাদের পরিবেশের উদ্ভিদগুলা ওই নিয়ে গিয়ে সার্ভাইভ করতে পারে না, আর ওদেরটা এনে এসে সার্ভাইভ করতে পারে না। যেমন ধরো আমাদের যে উদ্ভিদগুলা, এদের ধরো মূল রুম এতটুক, কিন্তু তুমি যদি মরুজ উদ্ভিদে যাও, এদের মূল রুম আমাদেরটা যদি এরকম হয়, এদেরটা মিনিমাম এতটুক হবে। কারণ কি? এত এমনি পানি নাই না, এটা অনেক মানে নিচে পর্যন্ত যাওয়া লাগে পানির সন্ধানের জন্য। আবার আমাদের তো পত্ররন্ধ্র বেশি, কারণ কি? আমরা পানিও পাইতেছি বেশি এজন্য। কিন্তু ওরা তো পানি কম পায়। এখন পত্ররন্ধ্র যদি আমাদের মতোই থাকে, সেই ক্ষেত্রে কি তোমার কি হবে? পানির হার মানে পানি বেশি বের হয়ে যাবে, সেই ক্ষেত্রে প্রস্বেদনের হারটা বাড়বে। তো প্রস্বেদনের হারটাকে কমানোর জন্য ওইনে তোমার কিছু বিশেষ পত্ররন্ধ্র থাকে, যেগুলোকে আমরা বলি লুকায়িত পত্ররন্ধ্র। বুঝছো? আচ্ছা, তো এইগুলো হচ্ছে মেইনলি মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য। এখন তুমি বলতে পারো ভাই মরুজ উদ্ভিদ কিছু উদাহরণ দিয়ে দেখান আমাকে। যেমন তোমার হচ্ছিল এই করবি, পাথরকুচি, আর হচ্ছিল ফণিমনসা। করবি, পাথরকুচি, ফণিমনসা এইগুলা। ভাইয়া কি একটা হয় না? হ্যাঁ হয় এইগুলা। ওকে, আচ্ছা, তো এগুলো হচ্ছিল কিউটিকুলার প্রস্বেদন। এটা এর মাধ্যমে কতটুকু হয়? 2 থেকে 5% হয়। ওকে, আচ্ছা, আর এই প্রস্বেদনটা নর্মালি এত বেশি হয় না। এটা কি হয়? যখন তোমার অত্যাধিক শুষ্কাবস্থা দেখা যায়, অত্যাধিক শুষ্কাবস্থায় যখন তোমার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, অত্যাধিক শুষ্কাবস্থায় যখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তখন এই প্রস্বেদন শুরু হয়, তখন কিউটিকুলার প্রস্বেদন হয়। বুঝতে পারছো? নর্মালি এত বেশি হয় না। যখন তোমার অত্যাধিক পত্ররন্ধ্র দিয়েই হয়ে যায়, যদি কোনো কারণে অত্যাধিক শুষ্কতার জন্য তোমার ওই পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিউটিকুলার প্রস্বেদন হয়। এখন আমরা লাস্ট
যেটা লেন্টিকুলার প্রস্বেদন। দেখো এমন হচ্ছে লাস্ট প্রশ্ন, লেন্টিকুলার লেন্টিকুলার প্রস্বেদন। ওকে, লেন্টিকুলার প্রস্বেদন। এখন লেন্টিকুলার প্রস্বেদনটা কি? ধরো উদ্ভিদের প্রথমে একটা প্রাথমিক বৃদ্ধি হয়, তারপরে যে উদ্ভিদের বৃদ্ধিটা হয় ওইটাকে আমরা বলি সেকেন্ডারি বৃদ্ধি। এই উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির সময়, এখন কথা হচ্ছিল ভাই সেকেন্ডারি বৃদ্ধিটা কি নাকি? তো সেকেন্ডারি বৃদ্ধিটা হচ্ছে তোমার নর্মালি আমরা জানি বাজক টিস্যু কিসে কনভার্ট হয়, স্থায়ী টিস্যুতে। পরবর্তী যদি স্থায়ী টিস্যু আবার বাজক টিস্যুতে কনভার্ট হয়, সেই ক্ষেত্রে তোমার যে বৃদ্ধিটা হইতেছে ওইটাকে সেকেন্ডারি বৃদ্ধি বলতেছি। তো এখন বাজক টিস্যু স্থায়ী টিস্যুটা ভাই কোত্থেকে আনলে? ওইটা হচ্ছে তোমার অষ্টম অধ্যায়ের পড়া টিস্যু এবং টিস্যুতন্ত্রের মধ্যে। ওকে, তাহলে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির সময় কাণ্ডের, ভাইয়া সেকেন্ডারি আরেকবার বলেন। আচ্ছা, তো আমরা জানি উদ্ভিদের বৃদ্ধি কেন হয়? বাজক টিস্যুর জন্য না? বাজক টিস্যুর জন্য উদ্ভিদের বৃদ্ধি হয়। এই বৃদ্ধিটাকে বলা হয় প্রাথমিক বৃদ্ধি। বৃদ্ধি পরবর্তীতেই বাজক টিস্যু স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়ে যায়। এখন বলো স্থায়ী টিস্যু তো আর বিভাজন হবে না, এটার কোনো বৃদ্ধিও নাই। এখন কোনো কারণে এই স্থায়ী টিস্যু যদি আবার বাজক টিস্যুতে পরিণত হয়, আবার বাজক টিস্যুতে পরিণত হলো, তখন আবার একটা বৃদ্ধি ঘটবে। ওই বৃদ্ধিটা হচ্ছিল সেকেন্ডারি বৃদ্ধি। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো এই সময় কি হয়? উদ্ভিদের কাণ্ডের কর্ক টিস্যু ফেটে যায়। টিস্যু স্থানে স্থানে ফেটে গিয়ে কিছু তোমার হচ্ছিল ফাঁকা স্থান সৃষ্টি করে, ওইগুলোরই আমরা লেন্টিসেল বলি। স্থানে স্থানে ফেটে গিয়ে লেন্টিসেল সৃষ্টি করে, ফেটে গিয়ে লেন্টিসেল সৃষ্টি করে। ওকে, এই লেন্টিসেলের মাধ্যমে যদি কোনোটা প্রস্বেদন হয়, এর মাধ্যমে প্রস্বেদন হইলে এটাকে লেন্টিকুলার প্রস্বেদন বলি। এর মাধ্যমে প্রস্বেদন হইলে এটা আমরা কি বলি? লেন্টিকুলার প্রস্বেদন। এই লেন্টিকুলার প্রস্বেদন কত পার্সেন্ট? এটা হচ্ছিল 1% হয়। আমরা দেখছি তোমার 95 থেকে 98% পত্ররন্ধ্রীয়, 2 থেকে 5% হচ্ছে তোমার কি ছিল কিউটিকুলার, আর 1% লেন্টিকুলার প্রস্বেদন। ওকে, এখন ধর এই প্রস্বেদনটা তো কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না, এটা সবসময় এই লেন্টিসেল খোলা থাকে, তো এটা দিবারাত্রি 24 ঘন্টায় হয়। তাহলে দিবারাত্রি 24 ঘন্টা কোন ধরনের প্রস্বেদন হয়? লেন্টিকুলার। আর পত্ররন্ধ্র তো রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে, তো এই জন্য রাতের বেলায় হইতে পারে না। কারণ পত্ররন্ধ্র কখন বন্ধ কখন খোলা থাকে ওইটা আমরা সামনের ক্লাসে দেখব। ঠিক আছে, তো আমরা আজকে কী পড়লাম? ওই উদ্ভিদের খনিজ লবণ পরিশোধনের যে পার্টটা ছিল ওইটা শেষ করলাম, আর প্রস্বেদন সম্পর্কে আমরা একটা প্রাইমারি আলোচনা করলাম। ঠিক আছে, আর সামনে নেক্সট দিন আমরা প্রস্বেদনটাও আশা করি শেষ হবে। তো যদি তাহলে আমাদের 2টা পার্ট 3 ক্লাসে শেষ হয়ে যাবে, আর বাকি থাকবে 4টা আর 2টা পার্ট। ওই 2টা পার্ট এগুলোতে একটু টাইম লাগবে, সালোক সংশ্লেষণ এবং হচ্ছে শ্বসন, 2টা পার্ট। ভাইয়া হ্যাঁ বলো। ওই খনিজ লবণের পরিশোষণের যে প্রভাবগুলো আছে এখানে রাসায়নিক বস্তু মানে কি? এক মিনিট। আচ্ছা, তো রাসায়নিক বস্তু বলতে তোমার কি বোঝাইছে নাকি? তার কি বলছে? আচ্ছা, তোমার রাসায়নিক বস্তু বলতে তোমার মেনলি আমাদের যে শ্বসন হারটা, শ্বসন বলতে আমরা ওই মানে এটাকে 4টা পার্টে ভাগ করছি না? তোমার কি ফার্স্ট অফ অল হচ্ছিল খনিজ লবণ পরিশোধন, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। আচ্ছা, এখন বলো রাসায়নিক বস্তু কোনটা, মানে কি ভাঙ্গা শ্বসনটা হয়? শ্বসনে আমরা কি করি মেনলি? তোমার প্রাথমিক আইডিয়াতে কি আছে? শ্বসন কি ভাঙে? তোমার খাদ্য ভেঙে শক্তি তৈরি করে না?
হ্যাঁ। হ্যাঁ, ওই খাদ্য যেটা ভাঙতেছে ওইটাই শ্বসনিক বস্তু। মানে শ্বসনে যে জিনিসটা মানে তোমার প্রাইমারি প্রোডাক্ট হিসাবে আছে ওইটাই হচ্ছে তোমার শ্বসনিক বস্তু। বুঝছো? মানে শ্বসনিক বস্তু শ্বসনে ভাঙার সময় যে উপাদানগুলো লাগে সেটাকে না, বলছো? না, ভাঙার সময় না। ধরো আমরা খাবারে আমরা খাইতেছি, খাবার খাইতেছি, ওইটা গ্লুকোজে কনভার্ট হয়। তারপর গ্লুকোজগুলা কি হয়? শ্বসনের মাধ্যমে ভাঙতেছে। তো এই যে গ্লুকোজের ভাঙতেছে, গ্লুকোজ ভাঙে আমরা শক্তি পাইতেছি। তো শ্বসন মানে কি? গ্লুকোজ থেকে শক্তি তৈরি করা। তাহলে এনে গ্লুকোজ হচ্ছে হলো শ্বসনিক বস্তু। তাহলে এই যে শক্তিটা পাইতেছে এই এটিপি কাজে লাগাইয়া সে খনিজ লবণ পরিশোধন করতে পারবে। তো শ্বসনিক বা এরকম যেটা শক্তিটা পাবে ওইটা যদি কমে যায় তাহলে সে শক্তি কম পাইতেছে, সে সক্রিয় পরিশোধন কম করবে। এই জন্যই শ্বসনিক বস্তু বাড়লে সে শক্তি বেশি তৈরি করতে পারে এবং তোমার খনিজ লবণ পরিশোধন বেশি করতে পারে। আর যদি শ্বসনিক বস্তু কমে যায় সে শক্তি কম তৈরি করবে, সেক্ষেত্রে খনিজ লবণ পরিশোধন কম করবে। বুঝছো জিনিসটা? মানে শ্বসনিক বস্তু হচ্ছে ধরো শ্বসনে যেইটা বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে, যেমন গ্লুকোজ ভাঙতেছে তো গ্লুকোজ বিক্রিয়ক। ওকে? জি ভাইয়া, আচ্ছা। আচ্ছা, তাহলে থাকো তাইলে আজকে, টাটা।